আমরা কিরম আম চুরি করতাম বল। কত স্মৃতি, কত ভালো মুহূর্তগুলো ছিল রে। তোর এখনো এত কিছু মনে আছে, অথচ এই ভাইটার সাথে দেখা করতে সোদপুরের বাড়িতে একবারও আসার টাইম হলো না বল। কি করবো বল, খুব ইচ্ছে করতাম কিন্তু সুযোগ হয়নি। যাক, তোমরা এসে গেছো, এবার আমি খুব খুশি হয়ে গেছি। কিন্তু ঠিক আছে ঠিক আছে, তুই এত সকাল সকাল কোত্থেকে ফিরলি বলতো মা? ছিল বুঝলেন, মানে কঠিন সে ব্যাপারটা। ওর মেজাজ থেকে এবং এক্সপ্রেশন থেকে মনে হচ্ছে কাজটা বোধহয় হয়নি, মানে মিশনটা সাকসেসফুল হয়নি। কিরে, তাই তো? যাই ওসব বাদ দিন, জমিয়ে জল খাবারের ব্যবস্থা হচ্ছে, আমি দেখি কতদূর কি এগোলো, তারপর জমিয়ে একসঙ্গে ব্রেকফাস্ট করা যাবে। আপনারা ততক্ষণ গল্প করুন। এই যে আপনার কড়া কফিটা লাগবে তো? এই জোনাকি, হ্যাঁ বলো। শোনা, এই শাড়িটা আমি তোর মায়ের জন্য এনেছি রে মা। আমি তো জানি বৌদি কেমন মানুষ, বৌদি কখনো মানুষ খুন করতে পারে না। আমি তো এর আগে সাক্ষী দিতে এসেও সে একই কথা বলেছি। তুই আজ 15 বছর পরে যা করলি মা, তার কোনো তুলনা হয় না রে। মানুষটার হারানো সম্মান আবার ফিরিয়ে দিলি, মানুষটাকে একটা বাঁচার নতুন রাস্তা দেখালি রে মা। আমার জীবনে তো কিছু চাওয়ার ছিল না কাকা, কিছু পাওয়ারও ছিল না। আমি শুধু চেয়েছিলাম যে মাকে মুক্ত করব, মাকে সুস্থ করে তুলব। এই যে এবার থেকে সারাক্ষণ আমার চোখের সামনে থাকবে না, এটা যে কি শান্তির আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কাকা। ও মায়ের সাথে দেখা হয়নি না, আসলে এত সকালবেলায় তো মা মনে হয় ঘুমোচ্ছে বুঝলে। না না, থাক থাক, ডাকতে হবে না, তুই শাড়িটা ধর। রাখ রাখ, এখানে রাখ, এখানে। হ্যাঁ, এখানে। আচ্ছা, আরো তো প্লেট লাগবে। আজ এইটা এখানে কেন রেখেছিস বাবা? এটাকে ইয়ে করা। এই যে ব্রেকফাস্ট সার্ভড, আস্তে আজ্ঞা হোক। এইসবে কি দরকার ছিল? শুধু চা হলেই তো হতো। আরে আমি চেয়েছিলাম একটু জোনাকির সাথে দেখা করবো আর একটা সুখবর দেবো। কি সুখবর গো? আরে আমাদের টুবলু এসটিএফ এ চাকরি পেয়েছে তো। ও, স্পেশাল টাস্ক ফোর্স। ওই ট্রেনিং এর পরেই ও পোস্টিং পেয়ে যাবে। মা টুবলু, তুই এসটিএফ এ চাকরি পেয়েছিস? এটা তো কি ভালো খবর রে। এই টুবলু, এটা কিন্তু খুব ঝুঁকির কাজ, তুই কিন্তু ভালো করে ট্রেনিং নিবি। হ্যাঁ, একদম চিন্তা করিস না, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল দেশকে রক্ষা করার। তুই হলি আইনের রক্ষক আর আমি দেশের সুরক্ষার দায়িত্বে থাকা একজন। আয় তো, এখানে একটা মিষ্টি খা নে, পুরোটা খা। দেখেছিস আজকে কাগজে কি লিখেছে? উঠতি যুবনেতা সম্বিত চৌধুরীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। আরে কি যে হচ্ছে দেশে! আরে নেতারাই যদি এসব পড়ে তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন বলুন? সাধারণ মানুষকে না বাঁচতে দেবে না। কিচ্ছু হবে না, ওই কদিন ধরে লেখালেখি হবে, তারপর টাকা দিয়ে সব ধামাচাপা দিয়ে দেবে। সবই ক্ষমতা আর টাকার খেলা।
অ্যাডভোকেট মিত্র, ইয়েস, আসবো? প্লিজ আসুন। বসুন। আপনার সাথে তো ফোনে কথা হয়েছিল, রাইট? কি বলবেন বলছিলেন, বলুন প্লিজ। আমি আমি কি 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 বলবো? সবার আগে আপনি জলটা খান। জলটা খান, বি কমফোর্টেবল প্লিজ। বি কমফোর্টেবল। সরি, যেটা বলতে এসেছেন সেটা বলুন। আমি আমি অনেক আশা করে আপনার কাছে এসেছি স্যার। আমি আমি মলেস্টেশনের ভিকটিম স্যার। আর যার বিরুদ্ধে আমার এই অভিযোগ, তিনি যথেষ্ট প্রভাবশালী একজন মানুষ। তাই আমাকে এক থানা থেকে আরেক থানায় শুধু ছুটে বেড়াতে হচ্ছে। কেউ আমার কেসটা নিতে চাইছে না স্যার। আমি তাই অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। তাই আমি জানি যে আপনি শুধু সত্যের হয়ে লড়াই করেন। কোর্টরুমে আপনি কোনো রকম কোনো মিথ্যেকে টিকতে দেন না। তাই আপনি আমার শেষ ভরসা স্যার। আর আপনিও যদি অভিযুক্ত নাম শুনে আমার কেসটা নিতে রাজি না হন, তাহলে আমি ধরে নেব যে ক্ষমতা আর টাকার সামনে আইনও যে মাথা নত করে, সেটা এতদিন ধরে যা শুনেছি, যা দেখেছি, সবটা সত্যি। সত্যের জন্য লড়াই করবার মতো কারোর সাহসও নেই, জোরও নেই। ক্ষমতা আর টাকার কাছে আইনও মাথা নত করে। Don't get so excited. আপনার অভিযোগটা কার বিরুদ্ধে? সম্বিত চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জনদাবি যুব নেতা সম্বিত চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। দাদার নামে যেসব বাজে কথা রটানো হচ্ছে আমরা কেউ সেটা বিশ্বাস করছি না, করব না। করছি না, করবো না, দাদার গায়ে যারা কালি ছড়াচ্ছে তাদেরকে আমরা ছাড়ছি না, ছাড়বো না। ছাড়ছি না, ছাড়বো না। দাদা আমরা তোমার পাশে আছি। পাশে আছি, পাশে আছি। দেখুন, খবরের কাগজে বেরিয়েছে, ইনি হচ্ছেন এখানকার সব থেকে বেশি পপুলার এবং প্রভাবশালী যুব নেতা। সম্বিত চৌধুরী। দাদা দাদা তুমি কিছুতে এই কাজ করতে পারো না। এসব বিরোধী দলের সাজানো চক্রান্ত সব। হ্যাঁ দাদা, তোমার এই জনপ্রিয়তার জন্যই না বিরোধী দলের লোকেরা এই সমস্ত নোংরা খেলায় মেতেছে। আমরা সবাই তোমার সাথে আছি, দরকার বলে আমাদের পার্টির ছেলেমেয়েরা সব ঝড় তুলে দেবে। তুমি কোনো চিন্তা করো না দাদা। না, তোমরা এরকম কিচ্ছু করবে না। আমরা যা করার আইনের পথেই করব। তোমার মতন এরকম ভালো মানুষ আছে? আমার মেয়ের চরম দুর্দিনে তুমি ওর পাশে ছিলে, অর্থ দিয়ে, আইনি পরামর্শ দিয়ে ওকে সুবিচার করিয়ে দিয়েছো। ও তো তোমার জন্যই মাথা উঁচু করে বেঁচে আছে, আর তোমার নামে কিনা এই সব নোংরা নোংরা কথাগুলো বলছে।
ভালো মানুষের গায়ে কাদা লাগাতে না সবাই পারে, কিন্তু যাদের গায়ে আগে থেকেই কাদা লাগানো আছে তাদের গায়ে আর কি করে কাদা লাগাবে? আপনি মেয়েদের কত সম্মান করেন, আছে কোনো নেতা মন্ত্রী যারা আপনার মতন এইভাবে মেয়েদের সম্মান করে? সম্বিত চৌধুরী জিন্দাবাদ 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 সম্বিত চৌধুরী জিন্দাবাদ 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 সম্বিত চৌধুরী দাদা, আমার ছেলের যখন মরমর অবস্থা হয়, তুমি তখন হাসপাতাল থেকে শুরু করে ওষুধপত্র, টাকা পয়সা সমস্ত ব্যবস্থা করে দিলে। না হলে হয়তো আমার ছেলেটা বাঁচতই না। না না দাদা, এইভাবে তোমাকে বদনাম করা যাবে না। সম্বিত চৌধুরী জিন্দাবাদ 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 সম্বিত চৌধুরী জিন্দাবাদ 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 সম্বিত চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তোমরাই তো আমার আসল শক্তি। মানুষের এত ভালোবাসা, এত বিশ্বাস, এত ভরসা, তোমাদের সবার আশীর্বাদ আমার মাথায় থাকলে এই এত বড় লড়াই লড়তে আমার সুবিধা হবে। আমি সাহস পাবো এই লড়াই লড়তে। দুনিয়ার সামনে উনি যে জনদরদি নেতার একটা ইমেজ নিয়ে থাকেন না, এই সবটা ওনার ভাওতা, মুখোশ। সেই সবটা ওনার শুধু ভালো মানুষের মুখোশ। নম্বরের শয়তান লোক একটা। আমি ওনাকে চিনতে প্রথমে বড় ভুল করে ফেলেছিলাম স্যার, কিন্তু কিন্তু সেদিন উনি আমার সাথে যেটা করলেন, এই ঘৃণ্যতম কাজটা যে আমি করিনি এটা আমি খুব ভালো করে জানি, আর এটা তোমাদের সবার বিশ্বাস। কিন্তু সেটা প্রমাণ করতে গেলে আমাদের আইনের পথেই চলতে হবে। বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে হবে আমাদের সবাইকে। তাই আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা উত্তেজিত না হয়ে বরং সবাই মিলে আমার জন্য প্রার্থনা করুন। সবাই মিলে প্রার্থনা করুন যে আমি যে সৎ পথেই আছি, এই অন্যায় কাজটা যে আমি করিনি, এই সত্যিটা যেন সকলের সামনে আসুক। ধন্যবাদ। সম্বিত চৌধুরী জিন্দাবাদ 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 সম্বিত চৌধুরী জিন্দাবাদ 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 সম্বিত চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি একটু শান্ত হন ম্যাডাম। আর সম্বিত চৌধুরীর এগেনস্টে কেস সাজাতে হলে সবটা খুলে ডিটেলে আমাকে বলতে হবে, তাহলেই আমার সুবিধা হবে কেসটা সাজাতে। কোনো কিছু লুকোলে, কোনো কিছু আড়াল করলে চলবে না কিন্তু। কারণ সম্বিত চৌধুরীর মতন একজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, এতটা প্রভাবশালী একজন মানুষ, সে কিন্তু খুব বড় বড় উকিল হায়ার করতে পারে এবং যেভাবেই হোক ভিকটিমকে ব্লেম করবে, টাকা পয়সা লাগাবে এবং পালিয়ে যাওয়ার চান্সেস হাই। মানে এরকম কেসে এরকমটাই হয়। তাই আমাদের একটা প্ল্যান করতে হবে। যেভাবেই হোক সম্বিত চৌধুরীর উকিলের থেকে কয়েক স্টেপ এগিয়ে থাকতে হবে। আমি সব বুঝতে পারছি স্যার, আর আমি 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 যথাসম্ভব চেষ্টা করব আপনাকে সব রকম ইনফরমেশন দিয়ে হেল্প করার। কিন্তু আমি শুধু সুবিচারটুকু চাই স্যার। আমার সম্বিত চৌধুরী যেই লয়ারকে হায়ার করুক না কেন, লোকে কিন্তু আপনাকে সততার জন্যই চেনে স্যার। আর তাই আমার আপনার কাছেই ছুটে আসা। বাই দ্য ওয়ে, অপোজিশনের লয়ারটা কে? হ্যাঁ বলুন। অ্যাডভোকেট শ্যামসুন্দর সেন আছেন? হ্যাঁ আছে, আসুন আসুন ভেতরে আসুন। কেটে যাবি? কি হলো? আরে সম্বিত, এসো এসো এসো। আমি আসলে একটু রান্না করছিলাম, একটু খুলে দিত, বুঝলে, মানে নিজের প্যাশনটাকে একটু ইন্ডালজ করছিলাম আর কি। তোমরা বসো, আমি চা করে আনছি। রান্না করলে কি হয় জানো, মানে ওটা আমার একটা স্ট্রেস বাঁচতে আর কি, মাঝে মধ্যে বেশ ভালো লাগে। বসো। হ্যাঁ বলো। স্যার, আমি আপনার বেশি সময় নেব না। আপনিও নিশ্চয়ই আজকের পেপারে দেখেছেন যে আমার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে
সেই ব্যাপারে সাহায্য চাইতে আমি আপনার কাছে এসেছি। হ্যাঁ, পড়েছি নিউজটা, কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো? তোমার যা নাম ডাক আরো বড় কোনো লয়ারের কাছে যেতে পারতেন। আর তাছাড়া আমি তো অনেকদিন প্র্যাকটিস ছেড়ে দিয়েছি। আমি জানি স্যার আপনি অনেকদিন ধরে প্র্যাকটিস করছেন না, কিন্তু স্যার এই কাজটা আমি করিনি স্যার। আমি সততার আদর্শে বিশ্বাসী, আর সে একই আদর্শ আজীবন আমার বাবাও মেনে চলেছেন। আমি জানি না আমাকে কে কতটা বিশ্বাস করবে, তবে আমার বাবা আমাকেও বিশ্বাস করেন না। আর তাই এই পুরো বিষয়টা নিয়ে অ্যাডভাইস নিতে বাবাই আমাকে আপনার কাছে পাঠিয়েছে। বাবার সময় পার্টি করে অনেকে অনেক কিছু করে নিয়েছে, কিন্তু আমার বাবা কোনো দিনও ডিসঅনেস্টির পথে চলেননি, সব সময় আদর্শ মেনে চলেছে। তাই জন্য হয়তো তেমন কিছু করতে পারেনি। আমি পার্টিতে কোনো উচ্চ পদ বা এক কথায় আখের গোছাতে পারেনি বলতে পারে। আমি জানি, আমি চিনি ওনাকে, খুবই সজ্জন ব্যক্তি। বাবা আমাকে আরও একটা কথা বলেছেন, আপনি যখন কোনো কেস নেন তখন সেটা সত্যি মিথ্যে যাচাই করে তবেই হাতে নেন। আর তাই আমি বলছি স্যার, স্যার আমার মুখের কথা শুনে বা আমি রাজনীতিতে কোন পদে আছি জেনে বা কাগজে আমার বিরুদ্ধে কি বেরোলো সেসব শুনে প্লিজ আমাকে জাজ করবেন না। সত্যি মিথ্যে যাচাই করে তবেই কেসটা নিয়ে এগোবেন। আর এতগুলো কথা আমি কেন বলছি জানেন? অনেক সময় হয় ঘটনার ওপর শুনে অভিযুক্তকে অপরাধী বলে মনে হয়, কিন্তু সবসময় তো সেটা সত্যি হয় না স্যার, তাই না? আর কত মানুষ এই ভুল বোঝার জন্য ফেঁসেও যায়। আমি তো ভুল কিছু বলছেন না। সত্যি তো সত্যি মিথ্যের বিচারটা সবসময় ঠিক করে হয় না, নাহলে আমার মাকে বিনা দোষে এতগুলো বছর ধরে সাজা পেতে হতো না। স্যার আরও একটা কথা আছে। আমার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে তাতে মনে হবে ওই মহিলাই ঠিক কথা বলছেন। আমি চাই যে ঠিক ভুল সত্যি মিথ্যে সবটা যাচাই হোক, আর সত্যিটা সবার সামনে আসুক। হ্যাঁ বুঝলাম, তোমার কেসটা তো একটু কমপ্লিকেটেড, কিন্তু যেহেতু আমি প্র্যাকটিস ছেড়ে দিয়েছি আমি তো কেসটা নিতে পারবো না। স্যার আপনি কেসটা নিতে পারবেন না মানে? স্যার আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম, আপনি প্লিজ এভাবে বলবেন না। আশা করে এসেছো তো, তোমার আশা সবটাই বুঝতে পারছি, কিন্তু আপনি তো নিজের মুখে বললেন যে এই কেসটা কতটা জটিল। আমার এই কেসটার জন্য একজন দক্ষ, একজন অভিজ্ঞ অ্যাডভোকেটের প্রয়োজন। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি শ্যামসুন্দর স্যারের অভিজ্ঞতার উপর নির্ভর করেই, ওনার উপর ভরসা করে আমি এখানে এসেছিলাম, তাই সরি। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, কি খবরটা কি ঠিক? ঠিক আছে। আরো একটা চিন্তার ব্যাপার তৈরি হলো আমার এই কেসটার ব্যাপারে, মানে আমার উল্টো দিকে যে লয়ারের কেসটা টেক ওভার করেছেন, আপনারাও নিশ্চয়ই ওনাকে চিনবেন। যথেষ্ট এফিশিয়েন্ট এবং অনেস্ট লয়ার, ধ্রুব মিত্তির।
ধ্রুব মিত্রের ইমেজটা এরকম যে সবাই জানে ও সত্যের জন্য লড়াই করে। আমি ওনার যথেষ্ট নামডাক শুনেছি, উনি খুব বেশি কেস নেন। সেক্ষেত্রে তো প্রথম থেকেই আমি এই কেসে অনেকটা পিছিয়ে গেলাম। এই পুরো কেসটা আমার বিপক্ষে চলে গেল। এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, সবার মনে হবে যে ধ্রুব মিত্তির আমাকে অভিযুক্ত ভাবছেন, মানে আমি অভিযুক্ত। ধ্রুব মিত্তির যেমন সত্যির জন্য লড়াই করেন, তেমন অনেক সময় তিনি সত্যি মিথ্যের বিচারটা না করে কাউকে দোষী বলে দেন। ওনারও অনেক সময় ভুল হয়। আর এই ভাবনার দাম দিতে দিতে উল্টো দিকের মানুষটা একেবারে শেষ হয়ে যায়। সরি, আমি ঠিক বুঝতে পারলাম না, মানে উনি কি বলতে চাইছেন। আমি না, ও সম্পূর্ণ অন্য কনটেক্সটে কথাটা বলেছে। আসলে মানুষের জীবনে তো নানান ঘটনা ঘটে, নানান ধরনের ঘটনা ঘটে। সত্যির জন্য যেমন ধ্রুব মিত্র লড়াই করে, তেমনি জোনাকি বিশ্বাসও করে। আর আমি তো থাকলামই ওর পাশে ওকে সাহায্য করার জন্য। তো তুমি চিন্তা করো না, জোনাকি তোমার হয়ে কেসটা লড়বে এবং তুমি নিশ্চিন্তে ওর উপর ডিপেন্ড করতে পারো। ওকে স্যার, আপনি যখন বলছেন তখন আমি ভরসা করছি। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। এক্সকিউজ, মানে স্যার আমাকে একটা জিনিস শিখিয়েছেন। আইন মানে ঠিক ভুলের লড়াই নয়, আইন মানে সত্যি মিথ্যের লড়াই। আর আপনি যদি নির্দোষ হন, তাহলে আপনার সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। বলছিলাম, মানে সেদিনকে ঠিক কি কি ঘটেছিল? আমি বলছি স্যার, সমাজে সবার কাছে এই সম্বিত চৌধুরী যেমন ভগবান ছিলেন, আমার কাছেও তেমন ভগবান ছিলেন। আমি ওনার পার্টির একজন সামান্য ওয়ার্কার। জাস্ট ওনার সততা, আদর্শ, এই সব কিছু আমাকে ওনার অন্ধ অনুগামী বানিয়ে তুলেছিল। গতকাল রাতে আমাদের পার্টির একটা সভার কাজে আমরা কলকাতা থেকে দূরে একটা জায়গা, ওই ঝাউবেড়িয়া গেছিলাম। তো আমাদের সভার কাজ শেষ হতে অনেকটা রাত হয়ে গেছিল, আর ফেরার পথে প্রচণ্ড ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছিল। অ্যাক্সিডেন্টালি আমাদের গাড়িটারও ওই সময় ব্রেকডাউন হয়। আমরা ওই ঝাউবেড়িয়ার ওখানে একটা জায়গা, ওই পাখি দিঘি বলে, ওখানে একটা গেস্ট হাউস নিয়ে আমরা ওখানে সবাই স্টে করি। দাদা বাকি ওয়ার্কারদের মেকানিক ডাকতে পাঠিয়ে দিলেন। কেন? যাতে গাড়িটা যদি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবো। আর দলের মধ্যে আমি একা মেয়ে ছিলাম বলে আমরাও চাইছিলাম যে যত তাড়াতাড়ি কলকাতায় ব্যাক করা যায়। কিন্তু বাকি ওয়ার্কাররা সবাই চলে যাওয়ার পরে দাদা আমাকে ওনার রুমে ডেকে পাঠান।